আমাদের খাদিজা এডিটিংয়ের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সারাদিন লজ্জারাঙায় লালাভ হয়ে মুখোমুখি হোসনি তুই, আর এখন কিন্তু দিব্যি মুখোমুখি হয়ে ঘুমিয়ে আছিস জ্যোতি। এখন লজ্জা হচ্ছে না? ঘুমন্ত জ্যোতি বোধহয় টের পেল এবারে, শুনল বোধহয় পুরুষালী কণ্ঠে ফিসফিসিয়ে বলা কথাগুলো, তবু বুঝতে দিল না। অল্প নড়চড় করলেও চোখ মেলে চাইল না একবারও। চোখ মেলে চাইলেই বোধহয় সমুখ পুরুষের নেশাময় দৃষ্টি তাকে জব্দ করত। নুয়ে পড়ত সে মোহনীয় নজর, এক মুহূর্তে জড়িয়ে পড়ত ভিন্ন আবেশে। তার থেকে চোখ বুজে ঘুমিয়ে থাকার ভান করা ভালো নয়। মিহুর ঘুম ভাঙল মোবাইলে রিংটোনের আওয়াজ পেয়ে। সাইদের কল। মিহুর নিঃশ্বাস আটকে আসলো। মনে পড়ল সেদিনকার মেয়েটার সমস্ত কথা, সেই সাথে মনে পড়ল গতকালের সকল কথা, সকল ঘটনা। এখন থেকে সে অন্যের স্ত্রী, এখন থেকে সে বিবাহিত। সাইদ এখন কেবলই অতীত, শুধু এবং শুধুই অতীত। মিহু কল তুলল না। স্বার্থপরের মতো মোবাইলটা একপাশে ঠেলে রেখে উঠে বসল। পা বাড়িয়ে জানালা মেলেই অপর পাশের জানালায় এক নজর তাকালো। মুহূর্তেই চোখে পড়ল ছোট্ট বাচ্চাটাকে। আলতো হেসে বলল, গুড মর্নিং সানশাইন, ভালো আছো? বাচ্চাটা ড্যাব ড্যাব করে চাইল ঠিক, তবে উত্তর দিল না। মিহু আবারও শুধালো, কথা বলবে না আমার সাথে? বাচ্চাটা শুধালো। মিহু ভ্রু কুচকাল, বলল, আমি অপরিচিত? এক মিনিট, তোমার আম্মুটাকে? এবারে পেছন থেকে মেঘ এগিয়ে আসলো। ভ্রু বাঁকিয়ে শুধালো, ওর আম্মুকে নিয়ে তোমার একটু বেশি আগ্রহ মেহু, কেন বলো তো? মেহু থমথমে কণ্ঠে বলল, কি আশ্চর্য, জানতে চাইবো না? যাকে বিয়ে করলাম সে যদি আগে আরো 10-5টা বিয়ে করে বসে থাকে তাহলে? আমি 10-5টা বিষয় সহ্য করতে পারি না বলে আপনাকে বিয়ে করেছি। এখন আপনিও যদি আরো 10-5 জনের সাথে সম্পর্কে জড়িয়ে থাকেন তাহলে দ্বিতীয়বার পা বাড়াবো না। মেঘ বাঁকা হাসল। সানশাইন ততক্ষণে দৌড়ে রুম ছেড়ে গিয়েছে। মেঘ এক নজর পিছু ফিরে সানশাইনে যাওয়ার দিকে তাকিয়ে আবার মিহুর দিকে ফিরল, বলল, পা বেড়াতে চাইছো তার মানে? না। বাঁকা হেসে আবারও বলল, চাইলেও সমস্যা নেই, বাড়াতে পারো নিশ্চিন্ত মনে। সানশাইন হলো ভাইয়ের ছেলে, ভাইয়া ভাবিকে দেখেছ? আশা করি বিয়ের দিন। তাই সানশাইনের আম্মুকে নিয়ে আতঙ্কই থাকতে হবে না। আর শোনো, আমার জীবনের প্রথম নারীটিও তুমি, শেষ নারীটিও তুমিই হবে। এর মাঝে অন্য কোনো নারী আসবে না। মিহু দীর্ঘশ্বাস ফেলে ভারী গলায় বলে, শুনুন ডক্টর সাহেব, পৃথিবীতে সবকিছুই বদলায়, সবকিছুই। এই কথাটাও বদলে যেতে 2 সেকেন্ড সময় নেবে না। এতটা দৃঢ়ভাবে বলবেন না, পরে যদি বদলে যায় কথাটা। দৃঢ় গলায় উত্তর আসলো, বদলাবে না। আমার নিজের প্রতি আমার এইটুকু বিশ্বাস আছে। কিন্তু আমি যে বিশ্বাস করতে পারছি না। তবে আমি মনে প্রাণে চাইছি আপনার সাথে নিজেকে জড়িয়ে ফেলতে। আচ্ছা মেয়ে, কতটা ভালোবেসেও ব্যর্থ হলে, কতটা যন্ত্রণায় ছটফট করলে মানুষ দ্বিতীয়বার কাউকে ভালোবাসতে ভয় পায়? কতটা আঘাতে জর্জরিত হলে মানুষ দ্বিতীয়বার কারোর কাছে নিজেকে ভাবতে গিয়ে ভয় পায়? কতটা? মেঘ আলতো হাসে, মুখে হাত গুজে দাঁড়িয়ে বলে, জানো মেহু, একটা কথা আছে, এই পৃথিবীতে আমরা কাউকে যতটা কষ্ট দেই ততটাই কষ্ট আবার ঘুরে ফিরে আমরাই পাই। আমি চলেছিলাম তোমার দহনে, তুমি জ্বলেছিলে অন্য কারো দহনে। আবার তোমাকে যে জ্বালিয়েছে সেও জ্বলবে, কয়েকদিন, কয়েক মাস কিংবা কয়েক বছর পর হলেও জ্বলবে। এটাই বাস্তবতা। কিছুটা থেমে আবারও বলল, জানো মেহু, 4 বছর আগে চোখের সামনে তোমার কপালে কাউকে চুমু আঁকতে দেখেছিলাম। লোকটা সাইদ নামক ব্যক্তিটাই, যাকে তুমি ভালোবাসতে। কি অসহনীয় যন্ত্রণায় আমি পড়েছিলাম সেই ক্ষণে। এই সত্যটা জানার পর যেন বুকের ভেতর উত্তপ্ত আগুনে ছাড়খাড় করছিল সবকিছু। আমি মুখ ফিরে সরে আসলাম, যেভাবেই হোক না কেন নিজেকে গুছিয়ে নিলাম। তবুও দিনের পর দিন, মাসের পর মাস আমি জ্বলেছি, শুধুই জ্বলেছি।
মেঘ আবারও বলল, আমি জানি এখনো তুমি তাকে ভালোবাসো, হয়তো অনেকটা বেশি ভালোবাসো, তাই না? তবে আমার দৃঢ় বিশ্বাস সে অনেকটা ভালোবাসা একদিন ফিকে হয়ে যাবে, আর আমার প্রতি তোমার ভালোবাসাটাও সেদিন গাঢ় হয়ে যাবে। ওই যে নারীর ভালোবাসায় আটকায়, আমি তোমায় ভালোবাসতেই আটকাবো মেহু। এত ভালোবাসা আমার ভালোবাসা উপলব্ধি করবে যে একদিন তুমি তুমি আমার ভালোবাসবেই, বাসতেই হবে। মেহু কিছু বলল না, শুধু নিস্তব্ধ চাহনিতে তাকিয়ে রইল মেঘের দিকে। আসলেই ভালোবাসতে পারবে সে? সেও তো চায় সবটা ভুলতে, সেও চায় নতুন করে জড়াতে কারোর সাথে, সেও চায় সাইদকে শুধু এবং শুধুই অতীত হিসেবে মেনে নিতে। সাইদ মেহুর বিয়ের বিষয়টা জানতে পারে সকালে মেহেরাজের থেকে, তখন থেকে এক নাগারে কল দিয়েছে মিহুকে। মেয়েটা কল তুলেনি, অবশেষে মেসেজ করে জানিয়েছে অন্তত একবার হলেও দেখা করুক, শেষবারের মতো হলেও একবার সম্মুখীন হোক তার। মেহু রাজি হলো। রেস্টুরেন্টে চেয়ার টেনে বসতেই চোখে পড়ল এক অগোছালো সাইদকে। চুল উস্কু খুস্কু, অগোছালো, চোখ মুখে কেমন অদ্ভুত ভাব স্পষ্ট। পরনে একটা টি শার্ট আর ট্রাউজার, যা সাধারণত বাসায় তার পরনে থাকে। মিহু অনেকক্ষণ যাবৎ পরখ করল সামনে বসে থাকা সাইদকে। রক্তরাঙা চোখ আর শক্ত ছোঁয়ালে একইভাবে ফ্লোরের দিকে তাকিয়ে আছে ছেলেটা। অবশেষে চোখ তুলে চাইল মিহুর দিকে, বলল, খুব বেশি অযোগ্য ছিলাম আমি মেহু, এমনটা কেন করলে? তুমি জানতে না আমি তোমায় ভালোবাসতাম। কি হলো বলো, জানতে না তুমি? মেহু জিহ্বা দিয়ে ঠোঁট ভিজালো, মৃদু স্বরে বলল, এটা কেমন ভালোবাসা, যে ভালোবাসায় অন্য নারীর দিকে ঝুঁকতে হয়? এটা কখনো ভালোবাসা হতে পারে না। সাইদ হাসল, ব্যর্থ হাসি। মৃদু আওয়াজে বলে উঠল, সেদিন যে মেয়েটাকে দেখেছিলে, সে আমার ভার্সিটিতে থাকা এক সময়কার ফ্রেন্ড। ওর সাথে মাত্র মাস তিনেকের পরিচয় ছিল, তারপরই ও ফ্যামিলি সহ অন্য দেশে শিফট করে। তবে এটা ঠিক যে আমার সাথে ফিজিক্যালি সম্পর্ক হয়েছিল ওর। একবার দেশের বাইরে ট্যুরে গিয়েই মাথায় ভূত চেপে গেল, দেখা হলো ওর সাথে। মেয়েটা কেমন জানি নিজ থেকেই প্রস্তাব রাখলো ফিজিক্যাল রিলেশনের। আমি আসলে প্রথমবারে এমন প্রস্তাবে না করলেও পরের বার আমিও মজা লুফে নিতে রাজি হয়ে গেলাম এক প্রকার। ওই যে প্লে বয় ছিলাম, সেই সম্বোধনের জেরেই বোধহয় এই বিষয়টা ঘটে গিয়েছিল তখন। তারপর ওর সাথে আমার আর যোগাযোগ ছিল না। কিছুদিন আগেই বিজনেসের একটা মিটিংয়ে দেশের বাইরে যেতে হলো, তারপর তার সাথে আমার আবারও দেখা। এবার আমি তার সাথে সহজভাবে বন্ধুর ন্যায় কথা বললাম, গল্প করলাম, কিন্তু ভাবিনি সে উন্মাদের ন্যায় আচরণ করবে। ইভেন এখনো পিছু পিছু ঘুরে জ্বালাচ্ছে। এতে কি আমার দোষ আছে মেহু, তুমিই বলো? ওর সাথে যা করেছি সবটাই অনেক আগের ঘটনা, অনেক অনেক আগের। তোমায় ভালোবাসার পর আমি আর কারোর দিকে টান উপলব্ধি করিনি মেহু, বিশ্বাস করো। না শরীরের দিক দিয়ে আর না তো মনের দিক দিয়ে আমি কারো প্রতি কোনো প্রকার টান উপলব্ধি করিনি। সাইদ থামল, একবার মিহুর দিকে তাকিয়ে আবারও ভরাট গলায় বলে উঠল, তোমায় ভালোবাসি এটা উপলব্ধি করার পর তো আর ঝুঁকিনি কারোর দিকে মেহু, কারোর দিকে ঝুঁকিনি। 4 বছর আগে একটা মেয়েকে কিস করেছিলাম, আর সেই দৃশ্য দেখেই তুমি এড়িয়ে চলতে শুরু করলে আমায়। আমি জানতাম তুমি আমার প্রতি দুর্বল, আমার প্রতি তোমার প্রচন্ড দুর্বলতা আছে, তবুও তুমি আমার কাছে আমার বন্ধুর বোন হিসেবেই ছিলে মেহু। এর আগে মুখে মজা করলেও কখনো অন্য নজরে তাকিয়েছিলাম তোমার দিকে? তাকাইনি। কিন্তু সেদিন মেয়েটাকে কিস করার পর যখন বুঝলাম তুমি দেখে নিয়েছিলে, তোমার মুখের অসহায়ত্ব যখন দেখেছিলাম, হুট করে কেমন যেন একটা অপরাধ বোধ জাগলো। অনুভব করলাম তোমার অসহায়ত্ব, তোমার চোখের পানি আমার দুর্বলতার একাংশ। তবে হ্যাঁ, তখনও বুঝে ওঠেনি আমি তোমায় ভালোবাসি। বুঝলাম তখন, যখন তুমি ক্রমশ এড়িয়ে চলতে শুরু করলে, ক্রমশ বুঝিয়ে দিতে লাগলে তুমি আমার থেকে সরে যাচ্ছ,
অনেকটুকু দূরে সরে যাচ্ছ। তার মাসখানেক পরই তোমার টলমলো চোখের জলের সম্মুখীন হলাম আবারও। সেদিন কেন জানি সে অশ্রু, সে কষ্ট আগলে নিয়ে মুছে নিতে মন চাইল, তাই তো তোমার কপালে ঠোঁট ছোঁয়ালাম। আর তুমি ভাবলে আমি সুযোগ নিলাম, অথচ তুমি জানলে না যে তোমার অশ্রু আমায় কতটা যন্ত্রণা দেয়। আর সে কারণে তোমার অশ্রুসিক্ত নয়নে আমি দ্বিতীয়বার তাকিয়ে দেখতাম না, বরাবরই এড়িয়ে চলার চেষ্টা করেছি তোমার ওই কান্না মাখা মুখকে। মিহুর চোখ টলমল করল। আসলে কি এই লোকটাকে আপন না করে সে ভুল করে ফেলেছে? মুহূর্তে মস্তিষ্ক জানালো সে বিবাহিত, সে এখন অন্য কারো। সাইদের দিকে ঝুঁকলে এখন ওই লোকটার প্রতি অন্যায় হবে। লম্বা শ্বাস ফেলল মিহু। সাইদ আবারও ব্যথাময় স্বরে শুধালো, মেহু, আমার খুব কষ্ট হচ্ছে মেহু, একবার বলো না সবটা মিথ্যে, একবার বলো প্লিজ। আমার আমার ভীষণ কষ্ট হচ্ছে তোমাকে অন্য কারোর সাথে মেনে নিতে। মেহু উঠে দাঁড়ালো এবারে। এর চেয়ে বেশিক্ষণ থাকলে হয়তো সে আর স্থির থাকতে পারবে না, সত্যিই পারবে না। শক্ত গলায় শুধালো, এসব সত্যি। আপনি ফিরে যান সাইদ ভাইয়া। আমি আর কিছুই শুনতে চাই না, আপনার কষ্ট কৈফিয়ত কিছুই জানতে চাই না। কথাটুকু বলেই পা বাড়ালো মিহু। সাইদ তাকিয়ে থাকলো কেবল সেদিক পানে। বুকের ভেতর বিষাক্ত দহনে জ্বলছে সমস্ত কিছু। আশ্চর্য স্বরে বলল, আমার হৃদয়ে তোমার নামে এক মুঠো প্রণয় ছিল মেহু। আফসোস আমি সেই প্রণয়ে তোমায় জড়িয়ে নিতে পারলাম না। জীবনে অসংখ্য নারী সন্নিকটে থাকলেও প্রথম প্রণয়টা তুমিই মেহু। আমি সেই প্রণয়ে আর কাউকে জড়াবো না, কাউকেই না। তুমি আমার না হয়েও আমারই রবে, আমার শেষ নিঃশ্বাস অবধি থাকবে আমার কল্পনায়। সপ্তাহখানেক পরে মিহু আর মেঘের বিয়ের অনুষ্ঠানটা আনুষ্ঠানিকভাবে করা হলো। সে সঙ্গে বড়দের নির্দেশ অনুযায়ী মেহরাজ আর জ্যোতির বিয়েটাও আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো। মেহরাজদের গ্রামের বাড়িতে সব করা হলো। জ্যোতি আনমনে ভাবল দাদির কথা, ছোট্ট মিঠির কথা, ভাবল মিনারের কথাও। সেই চিঠিটার পর থেকে মিনারের সাথে খুব কমই যোগাযোগ হয়েছে। শুনেছে ঢাকায় কোথাও চাকরি করে এখন সে। আচ্ছা, সে মানুষটা এখন কেমন আছে? পর মুহূর্তে ভাবল দাদির কথা। এই দিনটাতে নিশ্চয়ই তার দাদি খুব খুশি হতো, নিশ্চয়ই নিজের প্রিয় নাতনির সুখে ভীষণ সুখী হতো। ভাবতে চোখ জোড়া টলমল করল। সেই টলমলের দৃষ্টিতে ফুলে ফুলে সজ্জিত ঘরে ফুলের সুবাসে হঠাৎই দেখা মিলল পুরুষালী মুখবয় মেহরাজের উপস্থিতি। মুহূর্তেই বুকের ভেতর অদ্ভুত অনুভূতি হল। সপ্তাহখানিক আগের সেই রাত, সে অনাকাঙ্ক্ষিত মুহূর্তগুলোর কথা আবারও স্মরণে এলো। মুহূর্তে অস্বস্তিতে নড়ে চড়ে বসল সে। মেহরাজ ঠোঁট বাঁকিয়ে হাসল, কাছাকাছি এসে ঝুঁকে গিয়ে বলল, এমন ছটফট করছিস কেন জ্যোতি? আচ্ছা, তুই কি মনে মনে বাসর টাসর নিয়ে ভেবে বসে আছিস জ্যোতি? ছি। জ্যোতি বোকার মতো চাইল। স্বাভাবিকভাবে ফুলসজ্জার রাতে ফুলে ফুলে সজ্জিত এমন একটা ঘরে থাকলে যা ভাবার তাই ভেবেছে সে। ছিয়ের কি আছে? মেহেরাজ আরেকটু ঝুঁকে ফিসফিসিয়ে শুধালো, তুই যা ভাবছিস তা যদি আবারও সেদিনের মতো সত্যি হয়ে যায়, আমার কিন্তু দোষ নেই জ্যোতি। জ্যোতির নিঃশ্বাস এবারে ঘন হলো, আর একবারও তাকালো না মেহেরাজের দিকে। লোকসমক্ষে ভদ্র গম্ভীর মেহেরাজি সুযোগ ফেলে যে অভদ্র হয়ে যায় তা তার জানা হয়ে গেছে। তাই চুপ হয়ে থাকলো, অন্যদিকে ফিরে নিজের অস্বস্তি লুকানোর চেষ্টা চালালো। মেহেরাজ এবারে নেশাময় কণ্ঠে শুধালো, আই এম সরি জ্যোতি, তোর ভাবনাটাই দ্বিতীয়বার সত্যি হতে যাচ্ছে আজ রাতে। মুহূর্তে জ্যোতি চোখ বুঝল। কম্পমান মিহি ঠোঁট জোড়া ততক্ষণে পুরুষালী ঠোঁট জোড়ার দখলে। জ্যোতির হৃদস্পন্দন ক্রমশ দ্রুত হলে আঁকড়ে ধরল মেহেরাজের ঘন ঝুল। মিহুর চেহারা মলিন। সে জানে অন্য সব বর বউয়ের মতো তাদের বিয়ের রাতটা স্বাভাবিক হবে না। তবুও মনে মনে কোথাও অপরাধ বোধ হচ্ছে। সে কি মেঘকে আসলেই ঠকাচ্ছে? আসলে মেঘকে তার অধিকার থেকে বঞ্চিত করছে? সে তো মনে প্রাণে চায় মেঘকে ভালোবাসতে, হৃদয়ের সমস্ত অনুভূতি কেবলই মেঘের নামে করে দিতে। তবু কেন পারছে না?
ভাবতে লম্বা শ্বাস ফেলল। মেঘ কাছে এসে বসল। মেহুর এক হাত নিজের হাতে নিয়ে শুধালো। মন খারাপ? উত্তর আসলো না। মেঘ কিছুটা থেমে মেহুকে নিজের মুখোমুখি করল। মেহুর কপালে আলতো করে ঠোঁটের স্পর্শ দিয়ে বলল, আমার প্রতি তোমার ভালোবাসা না জন্মানো অবধি তোমার কাছে ভালোবাসার আবদার রাখবো না মেহু। তোমার স্ত্রী ন্যায় গভীরভাবে ছোবও না। যেদিন তুমি ভালোবাসবে সেই দিনই তোমার পরিপূর্ণভাবে স্ত্রী হিসেবে কাছে টানবো। ভয় নেই, আমার প্রতি এতটুকু বিশ্বাস রাখতে পারো। মেহু মৃদু গলায় বলল, আমি আপনাকে বিশ্বাস করি মেঘ, ভয় পাচ্ছি না। মেঘ হাসল, বলল, বিশ্বাস ভালোবাসার গভীরতম ধাপ। যেখানে বিশ্বাস আছে সেখানে ভালোবাসার অবশ্যই জন্মাবে মেহু। মেহু শান্ত কণ্ঠে শুধালো, তাই যেন হয়। এর মাঝে কেটে গেল প্রায় 18টা মাস। এতগুলো দিনে মেহু বারংবার মুগ্ধ হয়েছে মেঘের ভালোবাসা। খুব করে এই মানুষটার মায়ায় পড়েছে। নারী সত্যি ভালোবাসায় আটকায়, প্রিয় পুরুষের যত্নে আটকায়, আগলে রাখাতে আটকায়, অনুভূতিতে আটকায়। আজকাল সাইদের প্রতি অনুভূতিটা যতটা ফিকে হয়েছে, মেঘের প্রতি অনুভূতিটা ততটাই দৃঢ় হয়েছে, গভীর হয়েছে। সাইদ আজ সত্যিই অতীত। হয়তো মাঝে মাঝে ওকে 8টা দীর্ঘশ্বাসে মনে পড়ে সেই অতীতকে, এর থেকে বেশি না। মেহু মলিন হাসল। মেঘ যখন ফিরল তখন রাত 12টা। ক্লান্ত শরীরে বাসায় এসে রুমে প্রবেশ করতে সর্বপ্রথম চোখে পড়ল মেহুকে। লাল টকটকে শাড়ি, সাথে মোহনীয় সাজ। মেঘ আর চোখে কয়েকবার তাকিয়ে শুধালো, হঠাৎ এই সাজ? বরের জন্য বইয়ের সাজ নিষেধ নাকি? একটা গোপন কথা শুনবেন? সাজটা আসলে আমার নয়, আপনার স্ত্রী মেহুর। শুধুই আপনার স্ত্রী। স্ত্রী রূপে কাছে টেনে নেবেন। মেঘ দ্বিধান্বিত চাহনিতে চাইল, বলল, কিসব বলছো মেহু? যেটা বুঝেছেন সেটাই বলছি। বয়স তো কম নয় আমার। স্বামী স্ত্রীর সম্পর্ক আমি বুঝি মিস্টার মেঘ, তাই জেনে শুনেই বলছি সমস্তটা। জ্যোতি বয়সে আমার চেয়ে ছোট হয়ে এক মেয়ের মা হয়ে যাচ্ছে, আমি মা হব না? মেঘ চোখ বড় বড় করল। জ্যোতি 7 মাসের প্রেগনেন্ট। আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্ট অনুযায়ী অনাগত সন্তান মেয়ে। কিন্তু এই নিয়ে মেহু এভাবে ফট করে একটা কথা বলে বসবে ভাবেনি সে। ধীর পায়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসতেই তার বিস্ময়ের মাত্রাকে দ্বিগুণ করে এবার মেহু জড়িয়ে ধরল। বুকে মুখ গুজে বলে উঠল, ভালোবাসি আপনাকে মেঘ, অনেকটুকু। মেঘ গম্ভীর গলায় শুধালো, আমার তবে অবশেষে এক মুঠো প্রণয়ের প্রাপ্তি হলো। আমি আমার জায়গাটা তবে করে নিতে পেরেছি মেহু। পারতে তো হতোই। এত ভালোবাসার বিনিময়ে আমি কি এতটুকু ভালোবাসাও দিতাম না? মেঘ কিছুই বলল না, শুধু নিঃশব্দে হাসল। মেহু আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, এবার পুরোপুরি স্ত্রী রূপে ধরা দিলাম। আমায় পুরোপুরি স্ত্রী রূপে কাছে টানবেন না মেঘ? মেঘ হাসল ঠোঁট বাঁকিয়ে। ঝুঁকে গিয়ে প্রিয়তমা নারীর কপালে চুম্বন এঁকে পরপর নরম ঠোঁট ছোড়া আঁকড়ে নিল নিজের ঠোঁট ছোড়া দিয়ে। পর মুহূর্তে কোলে তুলে নিয়ে ফিসফিসিয়ে বলল, স্ত্রী রূপে কাছে টানতে গিয়ে অসভ্য হয়ে গেলে দোষ দিবে না মেহু। উত্তরে মেহু কিছুই বলল না। হাত জোড়া দিয়ে মেঘকে আঁকড়ে রাখল ঠিক আগের মতোই। মেঘ আরো গভীরে জড়িয়ে নিল মেহুকে। কিয়ৎক্ষণ জড়িয়ে রেখে উষ্ণ চুম্বনে, উষ্ণ স্পর্শে, উন্মাদনায় মত্ত করল তারই প্রিয়তমাকে। জ্যোতি 7 মাসের ভরা পেট নিয়ে বেলকানিতে গিয়ে দাঁড়ালো। অন্ধকার আকাশে ঝলমলে চাঁদটার দিকে তাকিয়ে ঠোঁটে ফুটে উঠল হাসি। বাইরের মৃদু শীতল হাওয়াটা ভালোই বোধ হলো তার কাছে। এরই মাঝে নিঃশব্দে বেলকানিতে উপস্থিত হলো মেহেরাজ। পেছন থেকে জ্যোতিকে জড়িয়ে নিয়ে হাত রাখল জ্যোতির পেটে। ঘাড়ের কাছে চুমু দিয়ে বলল, আমার ঘুমের 12টা বাজিয়ে একা আমায় রেখে এসে এখানে সময় কাটানোর মানে কি? জ্যোতি কিচ্ছু বলল না উত্তরে। মেহেরাজ ফের বলল, তুই এখানে থাকলে থাকতেই পারিস আমার থেকে দূরে দূরে, কিন্তু আমার প্রিন্সেস কেন থাকবে আমার থেকে দূরে? জ্যোতি এবারে উত্তর দিল, ঘুম হচ্ছে না, আপনি ঘুমিয়েছিলেন তাই ডাকিনি আর।
মেহেরাজ তেরা স্বরে শুধালো, তো লাভটা কি হলো? তুই আসা মাত্রই তো ঘুম ভেঙে গেল। কি সব জাদু টাদু করে রেখেছিস আমার উপর বলতো? জ্যোতি অস্ফুট স্বরে শুধালো। আমি? মেহেরাজ সতর্ক করল, হুঁশিয়ারি দিয়ে বলে উঠল, হুশ, ও নড়াচড়া করছে আমার আম্মুটা। জ্যোতি চুপ হয়ে গেল। যখনই মেহেরাজ থাকাকালীন বাচ্চাটা এভাবে নড়াচড়া করে, তখনই মেহেরাজ এভাবে অনুভব করে। এটা নতুন নয়। কিয়ৎক্ষণ পর বাচ্চার নাড়াচাড়া আবার থেমে গেল। জ্যোতি হাসল, বলল, জানেন, আমি চাই না ও আমার কিংবা আপনার মতো গম্ভীর হোক। আমি চাই ও মিথির মতো চঞ্চল হোক। মিথি যখন ছোটবেলায় হঠাৎই অসুস্থ হয়ে গেল, চলে গেল আমায় ছেড়ে, আমার সেই মুহূর্তটা মনে পড়ে না আজও কান্না আসে। আমি চাই ওর মাধ্যমে মিথি ফিরে আসুক আমার কাছে, সেই ছোট্ট মিথি, আমার মিথি। মেহেরাজ ঠোঁট চৌড়া করে হাসল, ভরাট গলায় বলল, খুব শীঘ্রই আসবে। জ্যোতি এবারেও হাসল। মেহেরাজের হাত আঁকড়ে ধরে বলতে লাগলো, মেহেরাজ ভাই। বাকিটুকু বলা হলো না। মেহেরাজ দৃঢ় কণ্ঠে রাগ দেখিয়ে বলে উঠল, হুশ ভাই? কিসের ভাই? তোর ভাই হই আমি? তুই তো সাংঘাতিক মহিলা জ্যোতি। এসব ভাইটাই বলে আমাকে কি আমার বাচ্চারই মামা বানানোর প্ল্যান করে রেখেছিস? জ্যোতি হতাশ হল। ঘাড় ঘুরিয়ে মিনমিনিয়ে চোখ চাইতে মেহেরাজ ফের বলল, এভাবে তাকাবি না। আমার বাচ্চার আম্মু হওয়ার দাবি করে আমার সরল মনে জায়গা করে কত কিছু করে ফেললি আমার সাথে। শেষমেশ আমার বাচ্চার আম্মু হয়ে বসে আছিস আর এখনো আমায় ভাই বলিস? খবরদার, আমার বাচ্চার সামনে আমাকে ভাইটাই ডাকলে সোজা আছাড় মারবো দোতলা থেকে। কথাটা বলেই জ্যোতিকে নিজের দিকে ঘুরালো। ঝুঁকে গিয়ে জ্যোতির পেটে পরপর কয়েকটা চুমু দিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, শোনো প্রিন্সেস, তোমার আম্মুকে কখনো বলা হয়নি, তবে তোমায় বলছি। তোমার বাবা তোমায় অনেকটা ভালোবাসে। এতটুকু ভালোবাসা তোমার আম্মুকেও বাসে না। তোমার আম্মুর ভাগে কেবল এক মুঠো প্রণয় আছে, বাকিটুকু সব তোমার।